হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। বেড পারফরম্যান্স কেমন তোমার? আগে কখনো করেছ? নাকি ভার্জিনিটি আছে? নিজের হবু বরের মুখ নিঃসৃত এমন প্রশ্নে বিস্ময়ে জমে গেল শৈলী। তৎক্ষণাৎ চমকে তাকালো সামনে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। মনে হলো যেন কানের কাছে কেউ বাজ ফাটিয়েছে। সে কি ভুল হতে পারে, অবশ্যই ভুল শুনেছে। কিন্তু যখন সামনে বারান্দায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটার ঠোঁটে এক প্রকার তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটে উঠল, তখনই শৈলী বুঝল না, ভুল কিছু শুনেনি সে। ভেতরটা কেমন যেন অস্বস্তিতে গুটিয়ে গেল তার। হাতের আঙুলগুলো নিজের অজান্তেই শক্ত হয়ে মুঠো পরিণত হল। শৈলীর কণ্ঠ যেন নিজেকেই অপরিচিত ঠেকল। মানে? অয়ন বেশ নির্লিপ্ত জবাব দেয়। জানতে চাচ্ছি তুমি নিজের ভার্জিনিটি রেখেছ কিনা? আজকালকার মেয়েদের উপর তো ভরসা করা যায় না। কণ্ঠে বেশ অবজ্ঞা ফুটে উঠল। চোখের কোণায় পানি জমল শৈলীর। তবে দুঃখের নয়, তাচ্ছিল্যের। হাত নিজের নিয়তির উপহাস করে বাঁকা হাসল সে। অন্য ঘরে পাত্রের সাথে আলাদা কথা বলতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেনি যে। আসলে বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়, এটা শৈলী তখনই বুঝতে পেরেছে যখন সে তার বাবাকে নিজের স্বাভাবিক জীবন থেকে হারিয়েছে, আর মাকে পৃথিবী থেকে। শৈলী একেবারে অনন্য রূপের অধিকারী নয়, তবে কুৎসিত বলা যায় না। তার চোখ দুটো গভীর অন্ধকার রাতের মতো, যা প্রতি মুহূর্তে কিছু বলতে চায়, তবে শব্দের জন্য অপেক্ষা করে। মুখাবয়বে কোনো এক ধরনের আলাদা বৈশিষ্ট্য, যেমনটা সচরাচর খুঁজে পাওয়া যায় না। ঠোঁটগুলো সজীব এবং মধুর, প্রায় সবসময় হাসি লুকিয়ে রাখত। তবে আজ সেই হাসি ছিল শীতল এবং মুখের গড়ন এক ধরনের অদ্ভুত গম্ভীরতায় আচ্ছন্ন। মসৃণ ত্বক, সুগঠিত শরীর এবং সোজা দাঁড়িয়ে থাকা গঠন তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তার চুল সোনালি শ্যামলা, কোমর অবধি পরা। শান্ত কিন্তু শক্তিশালী উপস্থিতি তার, যেন প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, ভেতরেও এক অনন্য দিতা। শৈলীর জীবনে একটি গভীর শূন্যতা ছিল যা কখনো পূর্ণ হতো না। তার মা যখন সে মাত্র 5 বছর বয়সী ছিল তখনই মারা যান। মা ছাড়া সে অনেক দিন বেঁচে ছিল, তার বাবার সঙ্গেই কাটিয়েছিল তার শৈশব এবং কৈশোরের বেশিরভাগ সময়। কিন্তু গত বছর তার বাবা প্যারালাইজড হয়ে পড়েন, আর সেই মুহূর্ত থেকে তার জীবনে পরিবর্তন আসে। তার জীবনের বোঝা আরও বাড়তে থাকে। যৌথ পরিবারের মধ্যে বাস করার কারণে সবাই তার উপর চাপ প্রয়োগ করতে থাকে। তার চাচি ও চাচা, যারা তার প্রতি এক প্রকার নির্দয় মনোভাব পোষণ করত, তার উপর এক প্রকার জোরজবরদস্তি চালাতে থাকে। তারা চেষ্টা করছিল তাকে একতরফাভাবে বিয়ে দিতে, যেন তার ভবিষ্যৎ পুরোপুরি তাদের হাতে চলে আসে। শৈলী জানত তার কাছে এখন আর কোনো নিরাপত্তা নেই। সে অনুভব করছিল এক সময়ের স্নেহময় বাবা এখন শয্যাশায়ী, তাকে আর আগের মতো সঙ্গ দিতে পারছে না। আর তার চাচি ও চাচা, যারা শুধু তার শরীরের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিল, তাকে কেবল একটা জীবন্ত পুতুল মনে হচ্ছে। এই হ্যালো! অয়নের কথায় শৈলী নিজের চিন্তার জগৎ থেকে সন্তর্পণে বেরিয়ে আসল। চোখ দুটো মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল তার, শরীর এক সেকেন্ডের জন্য যেন স্থির হয়ে গেল। হঠাৎ যেন সেই স্বপ্নালু মুহূর্তটা ছিন্ন হয়ে তার চোখে পৃথিবী আবার স্পষ্ট হয়ে উঠল। ভদ্র মানুষের রূপ নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাল শৈলী। অয়ন এবার থুতনিতে আঙুল ঘষে কিছুটা নিরাশ হয়ে তাচ্ছিল্য বলে উঠল। কি হলো, চুপ কেন? শিট! তার মানে তুমি ইউজ করা? আর সহ্য হল না শৈলীর। চোখ বড় করে অবাকের চরম পর্যায়ে পৌঁছে ঝাঝালো কণ্ঠে বলল, কি বলছেন আপনি? এসবের মানে কি? একগাল হাসল অয়ন। মুখে শয়তানির ছাপ স্পষ্ট। মানে খুব সাধারণ। সংসার মানিয়ে চলার জন্য তো অনেক কিছু জানা দরকার, তাই না? এই ব্যাপারগুলো কি জানার প্রয়োজন নেই? ডোন্ট ওরি, তুমিও আমার বিষয়ে অনেক কিছু জানতে পারবে। শৈলীর গলা শুকিয়ে এলো। তার শরীরের প্রতিটি নার্ভ টানটান হয়ে গেল। কি বলছে এই লোক? এটা কি কোনো রকমের বাজে মজা, নাকি সত্যিই সে এমন ধৃষ্টতা দেখানোর সাহস রাখে? ঘরের বাতাস ভারী হয়ে উঠল।
পাশের ঘরে নিশ্চয়ই তার চাচা চাচি অধীর আগ্রহে বসে আছেন, এই কথোপকথনের বিষয়ে সম্পূর্ণ অজানা। অথচ এখানে এই 4 দেওয়ালের মধ্যে সে এমন এক পরিস্থিতির মুখোমুখি যা তার কল্পনাতেও ছিল না। শৈলীর মনে হল এখনই উঠে দাঁড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে হবে। অথবা আজ এই মুহূর্তে যদি তার বাবা মা বেঁচে থাকত, তাহলে শৈলী নিজের সর্বশক্তি দিয়ে সামনে থাকা এই নোংরা লোকটার গালে চড় মারত। কিন্তু সে জানে এখন যদি সে এই লোকটার সাথে একটু অভদ্রতা করে, তবে আজ সে আবারও অত্যাচারিত হবে। প্রতিবারের মতো এবারও যদি পাত্রপক্ষ হাতছাড়া হয়ে যায়, তবে তার চাচি তাকে মেরেই ফেলবে। আপনজনের অভাব যে আজ খুব টের পাচ্ছে শৈলী। তবে হ্যাঁ, একজন আছে, একজন মানুষ আছে যে থাকলে তাকে এখন কেউ এভাবে নোংরাভাবে অপমান করতে পারত না। কিন্তু সে কখন আসবে? সে কি আসলেই আসবে? শৈলীর হাতের আঙুল আবার শিথিল হল, চোখ দুটো কঠিন হয়ে উঠল। গলা যথাসম্ভব শক্ত করে বলল, আপনার সাহস দেখে অবাক হচ্ছি। প্রথমে ভদ্রলোক ভেবেছিলাম। আপনার মা বাবা কি এসব প্রশ্ন করার জন্যই আপনাকে পাঠিয়েছেন? অয়ন এবার মুখের কোণ বাঁকিয়ে হাসল। যেন মজা পেয়েছে। যেন ঠিক এই প্রতিক্রিয়াটাই সে আশা করছিল। ইউ নো হোয়াট, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একটা গাইজা মেয়ে। তোমার মতো গাইয়াকে কেউ বিয়ে করবে না। দেখতেও তো খুব একটা ঝাক্কাস নও তুমি। আমার মনে হয় যদি সংসার করার ইচ্ছে থাকে তাহলে আমার সাথেই করতে হবে। আর হ্যাঁ, তুমি ভার্জিন থাকো আর না থাকো, আই ডোন্ট কেয়ার। কারণ আমি নিজেও ভার্জিন নই। আর তোমাকেও আমি পার্মানেন্টলি বিয়ে করব না। তোমার চাচা চাচি যদি যৌতুকের টাকাটা না বাড়ায়, তবে আমি 1 মাস পর তোমায় ডিভোর্স দিয়ে দেব। যদি ডিভোর্স দিতে নাও পারি, তবে আমার গার্লফ্রেন্ডদের নিয়ে আমার বাড়িতেই থাকব আর তুমি রাস্তায় ঘুরে বেড়াবে। বলো, রাজি? শৈলী চুপ থাকল, চোখে এক তীব্র যন্ত্রণার ছাপ স্পষ্ট, কিন্তু তার শরীরে কোনো আন্দোলন নেই। একের পর এক কথা শোনার পর তার ভিতর গড়ে উঠছে এক ধ্বংসাত্মক শান্তি। শৈলী মুখ চেপে হাসল, সেই হাসি বেজায় তিক্ত, যেন নিজের ভেতর সমস্ত তিক্ততা কুড়িয়েছে। অয়ন এবার বেশ তীক্ষ্ণ চোখে শৈলীকে উপর নিচ ভালোভাবে দেখতে থাকল। তার তাকানোর ধরন দেখে শৈলী ভীত হল, শাড়ি টেনে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করতে থাকল। সে মোটেই এরকম হাতা কাটা ছোট ব্লাউজ আর পাতলা শাড়ি পরে না। কিন্তু আজ তার চাচি খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে তার পায়ে, যে কারণে বাধ্য হয়ে তাকে পরতে হয়েছে এই পোশাক, সাথে সাজতেও হয়েছে। নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করতে থাকা শৈলীর ভীষণ রকম কান্না পাচ্ছে। আজ যদি তার বাবা ঘরের এক কোণে পড়ে না থেকে স্বাভাবিক থাকত, তাহলে এরকম পরিস্থিতিতে কখনোই পড়তে হতো না শৈলীকে। কান্না আটকানোর চেষ্টায় আছে সে। অয়ন এবার উপর থেকে নিচ পর্যন্ত দেখা শেষ করে ধীর পায়ে একটু এগিয়ে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, বডি ফিগার খুব একটা খারাপ না। জোস ফিগার বানিয়েছ। আই লাইক ইট। আচ্ছা, তোমার বডি সাইজ কত? শৈলী ঘৃণায় চোখ খিচে বন্ধ করল। এসব কথা সে আর শুনতে চায় না। তবে অয়নের প্রশ্ন বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চাপা কণ্ঠের জবাব ভেসে আসল, আমি বলছি ওর বডি সাইজ। পরিচিত পুরুষালী তীক্ষ্ণ কণ্ঠে তৎক্ষণাৎ চোখে ঝিলিক স্পষ্ট হল শৈলীর। মুখে হাসির রেখা টেনে বিস্ময়ে তাকালো দরজার দিকে। কথার ব্যাঘাত ঘটায় অয়নও বিরক্তিতে তাকালো দরজার দিকে। স্পষ্ট হল নিখুঁতভাবে নির্মিত কঠিন এক পুরুষের অবয়ব। ছায়ায় ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকল একটি সুঠাম, আকর্ষণীয় পুরুষ, যে কিনা দুহাত পকেটে রেখে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে পা ফেলে শব্দ করে নীরবতার মধ্যে তোলপাড় সৃষ্টি করে এগিয়ে আসছে। শৈলী এক হাতে বেশ অবহেলায় চোখ মুছল। মুখে হাসি ফুটিয়ে তুলে আগ্রহে অপেক্ষা করতে থাকল সদ্য আসা মানুষটিকে দেখার। অয়ন চোখ শুরু করে ছায়ার আড়াল থেকে দেখতে চেষ্টা করল আগন্তুক কে। বেশ বিরক্তির স্বরে বলল, কে রে ওখানে? আশ্চর্য, এই বাড়ির কেউ কি ম্যানার্স জানে না? পাত্রপাত্রীকে আলাদা রুমে কথা বলতে পাঠানো হয়েছে, আর এখানে এসে কেউ কথার মাঝে নাক ঢোকাচ্ছে। কে রে ওখানে? শৈলী একটা স্বস্তির ঢোক গিলে হাসি মুখে বিড়বিড় করে আওড়াল, নিশান ভাই। জুতার শব্দে সারা ঘরে এক ধরনের অদ্ভুত গম্ভীরতা দরে পড়ল। কারো আগমনে সারা ঘর যেন থমকে গেল, শুধু তার পদধ্বনিতেই মন্ত্রমুগ্ধ হল। ধীরে ধীরে এগিয়ে আসছে অবয়বটা, তার সোজা গড়ন আর শক্তিশালী পেশির গঠন তার উপস্থিতিকে আরও দ্বি করে তুলছে। সুঠাম, পরিপূর্ণ শরীর যেন সবকিছুতেই নিখুঁত ভারসাম্য তার। সাদা শার্ট পরিহিত নিশানের মুখের রেখা খুব স্পষ্ট, তীক্ষ্ণ, এবং চোখ দুটি যেন কাচের মতো ঝলমল করছে, স্বচ্ছ এবং একাগ্র। তবে এখন দেখে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে চোখে।
দুহাত পকেটে রাখা, মাথা কিছুটা নিচে রেখে চোয়াল শক্ত করে এগিয়ে আসতে থাকল এক অপ্রতিরোধ্য পুরুষ নিশান তালুকদার। চোয়াল শক্ত করে রাখা নিশানকে দেখে অয়ন মুখ কুঁচকে জিজ্ঞেস করে, কে আপনি? নিশান একবার শৈলীর দিকে তাকায়। মেয়েটার চোখে হাজারো পাখি ফুরফুরে হয়ে উড়ে যাচ্ছে যেন। এত কিসের আশা মেয়েটার, এত কিসের আকাঙ্ক্ষা? অয়ন ভ্রু কুঁচকে আবারও একই প্রশ্ন ছুড়ে দিলে নিশান ধীর কণ্ঠে নিজের পরিচয় জানান দেয়। নিশান তালুকদার। তালুকদার বংশ শহরে বেশ সমাদিত। ব্যবসায় বেশ এগিয়ে থাকায় মর্যাদাও খুব বেশি। মূলত এই কারণেই তো অয়নের বাবা আশরাফ উদ্দিন বেশ বুদ্ধি খাটিয়ে এ বাড়ির সাথে আত্মীয়তা করতে চেয়েছে। শৈলীর চাচি খাদিজার লোভকে কাজে লাগিয়ে নিজের অকর্মা ছেলের জন্য খুঁজে নিয়েছে পাত্রী। তাই নিশানের নামে তালুকদার শুনে অয়ন বুঝতে পারল সে এই বাড়িরই সদস্য। আর তাছাড়া এখানে আসার আগে সে নিশানের নামও শুনেছে, বাপ চাচার সাথে ব্যবসায় সেও হাত লাগায়। পরিস্থিতি বুঝতে পেরে তাই অয়ন এবার ভদ্রতার খাতিরে মেকি হেসে বলল, ও আচ্ছা, আপনি? নাম শুনেছি আপনার, নিশান ভাই। চিনতে পেরেছি গু। নিশানের অভিব্যক্তি বোঝা গেল না, সে একইভাবে চোখ মুখে আধার নামিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছে, দৃষ্টি একদম সামনে। অয়ন এবার শৈলীকে উদ্দেশ্য করে নরম কণ্ঠে বলল, তোমার চাচাতো ভাই হবে, তাই না? শৈলী প্রথমে আমতা আমতা করল। এই প্রশ্নের জবাব দিতে তার মোটেই ইচ্ছে করে না, কখনোই না, কিন্তু কারণটাও জানা নেই। অস্বস্তিতে হাত কচলে শৈলী ডাগর ডাগর আঁখি তুলে তাকালো নিশানের দিকে। চোখে চোখ পড়ল এবার। নিশানের তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় শাড়ি আর সাজগোজের চিন্তা আসতেই আবারও শাড়ি নিয়ে টানাটানি শুরু করে শৈলী আজ তার রক্ষে নেই। অনেকক্ষণ পর নীরবতার বেড়িবাঁধ ভেঙে নিশান ভ্রু কুঁচকে বেশ বিরক্তি ভাব নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি করছো এখানে? অয়ন অবুঝের ন্যায় মাথা নাড়াল। দেখতে পাওয়ার পরেও প্রশ্ন করছে কেন এই লোক? মাথাটাথা খারাপ আছে নাকি? তার ইচ্ছে হল নিশানের মুখের উপর জবাব দিতে। কিন্তু এলাকায় নিশানের ক্ষমতা সম্পর্কে অনেক কাহিনী শুনেছে অয়ন। এমনিতেই অনেক রাগী, আর মারপিটে নাকি আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে। ঝুঁকি নিতে মোটেই ইচ্ছুক নয় অয়ন। তাই ভদ্রভাবে মাথা এলিয়ে জবাব দিল, ইয়ে মানে ও ইয়ে, আমাদেরকে তো আলাদাভাবে কথা বলতে পাঠানো হলো। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। কথা শেষ করতে পারল না অয়ন। নিশান কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে ফের শুধাল, কার বিয়ে? আমাদের। অয়নের বলতে দেরি হল। চোখ শুরু করে থাকা নিশান শার্টের হাতা গোটাতে দেরি করল না। বেচারা অয়ন নিশানকে শার্টের হাতা গোটাতে দেখে খানিক বিভ্রান্ত হওয়ার পাশাপাশি ভীত হল। সে তো রেগে যাওয়ার মতো কিছু বলেনি, তবে এই লোক এমন প্রস্তুতি নিচ্ছে কেন? নিশানের হাতের গঠন দেখে ঢোক গিলল অয়ন। নিঃসন্দেহে এই পুরুষকে বলবান বলা যায়। হাতের পেশির উচ্চকিত ভাঁজ দেখে মনে হয় এ হাতে একবার ঘুষি পড়লে সেটা সহজে ভুলে থাকা সম্ভব নয়। অয়ন ধীরে ধীরে পিছু হটতে শুরু করল, মুখে শুকনো হাসি এনে বলল, মানে আমাদের বলতে আমি আর শৈলী। ইয়ে, আমাদের বিয়ে ঠিক হয়েছে কি? নিশানের মুখের অভিব্যক্তি এতটুকু বদলাল না, শুধু চোয়ালের কাছে শিরাগুলো স্পষ্ট হল। এক নিঃশ্বাসে ধীর গলায় বলল, তোমাদের বিয়ে কে ঠিক করেছে? অয়ন এবার দ্বিধায় পড়ে গেল। ভালোই ফ্যাসাদে পড়ল তো সে। এ আবার কেমন অদ্ভুত কথা। মুখের হাসি ঝুলিয়ে ইতস্তত করে সে বলল, বড়রা ঠিক করেছে। মানে আমার বাবা মা আর এই বাড়ির বড়রা। নিশান এবার এক পা এগিয়ে এল, এতটাই কাছাকাছি যে অয়ন অজান্তেই আরও এক কদম পিছিয়ে গেল। নিশান হাত দুটো বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে চোখ শুরু করে তাকে পরখ করতে লাগল, যেন এক মুহূর্তের ভেতর অয়নের হাড়গোড়ের গঠন পর্যন্ত দেখে নিতে চায়। তারপর খুব ধীর কণ্ঠে বলল, বড়রা ঠিক করেছে? বেশ ভালো। আর তোমার মতো? শৈলী নিশানের গলার স্বর শুনে আটকে উঠল। এতক্ষণ সে চুপ ছিল, কিন্তু এখন মনে হল পরিস্থিতি বিপজ্জনক হয়ে যাচ্ছে। খাদিজা তালুকদার জানতে পারলে নিশানের উপরেও ক্ষেপে যাবে ভেবে শৈলী দ্রুত নিশানের একটু কাছে এসে দাঁড়াল, যেন তার ক্রোধের সামনে একটা ছোট্ট বাধা তৈরি করতে চায়। কাপা কাপা গলায় বলল, নিশান ভাই প্লিজ। কিন্তু নিশান এবার শৈলীর দিকে তাকাল না, চোখ বরাবরই অয়নের উপর ছিল। মুখের কোণে একপাশে বিদ্রূপের রেখা টেনে রাগান্বিত অভিব্যক্তি নিয়ে বলল, এতক্ষণ যেভাবে চুপচাপ খাম্বার মতো দাঁড়িয়েছিলি সেভাবে মেরে দাঁড়িয়ে থাক। একটা কথা বলতে আসলে তোর পায়ের টেংরি ভেঙে রেখে দেব আমি। তৎক্ষণাৎ বাধ্যের ন্যায় মাথা নিচু করে ফেলা শৈলী ভয় পেল কিনা বোঝা গেল না, তবে অয়ন এবার সত্যিই ভয় পেয়ে গেল।
নিশানের শরীরের প্রতিটা পেশি এখন যেন বিপদের ইঙ্গিত দিচ্ছে। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল। সে একবার শৈলীর দিকে তাকাল, তারপর জোর করে হাসি ফুটিয়ে বলল, আরে ভাই, আমি তো ওর সাথে মজা করছিলাম। এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি একটু যাই তাহলে। এক মুহূর্ত দেরি না করেই দ্রুত দরজার দিকে পা বাড়াল অয়ন। কিন্তু দরজা থেকে বের হতে না হতেই পেছন থেকে গম্ভীর অথচ শীতল কণ্ঠস্বর এল, থামোগু। অয়ন থমকে দাঁড়াল। শৈলী বিড়বিড় করে আওড়াল, বলদের নানা, এতক্ষণ যে তেজ দেখাচ্ছিলি, আর এখন পালাই পালাই করছিস কেন? পায়ের তলায় কি গরম লোহা পড়েছে? নিশান এবার ধীর পায়ে তার দিকে এগিয়ে এল। অয়ন টের পেল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। চাইলেও এখন পালাতে পারবে না, ভয়ে গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, নইলে এক চিৎকার দিয়ে লোক জড়ো করত। নিশান এবার একদম তার কানের কাছে এসে নরম অথচ শীতল স্বরে বলল, শোন ছোট ভাই, শৈলীর বডি সাইজ বা ওর সম্পর্কে সেটা তোর বা তোর বাপের জানার দরকার নেই। কিন্তু একটা জিনিস মনে রাখিস, এই বাড়ির মেয়ের উপর খারাপ নজর দেওয়ার আগে আমার সাথে পার্সোনালি দেখা করিস। কারণ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস, ওখান থেকে বের হতে হলে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে বের হতে হবে। বুঝেছিস? অয়ন দ্রুত মাথা নেড়ে সম্মতি জানাল, মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। নিশান এবার একপাশে সরে দাঁড়াল, ইঙ্গিত করল, এখন যেতে পারো। তবে শুধু ঘর থেকে নয়, গোষ্ঠীশুদ্ধ যেভাবে এসেছ সেভাবেই ভদ্রলোকের মতো বাড়ি থেকে বেরিয়ে যাও। কোনো বিয়েটিয়ে হবে না গি। অয়ন দ্বিতীয়বার সময় নষ্ট করল না। প্রাণ বাঁচাতে যত দ্রুত সম্ভব দরজা দিয়ে বেরিয়ে গেল, যেন দেরি হলেই নিশান সত্যিই তাকে হামাগুড়ি দিয়ে বের করে দেবে। শৈলী নিশানের দিকে তাকিয়েছিল, সে জানে নিশান এমন রাগান্বিত হলে কারও পক্ষেই তাকে থামানো সম্ভব নয়। নিশান ধীরে ধীরে শার্টের হাতা ঠিক করল, মুখের কঠোর রেখাগুলো অমোঘভাবে শৈলীর দিকে ফিরে এল। একদম শান্ত কিন্তু তিরিক্ষি গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলি? নোংরা কথাগুলো শুনে খুব ভালো লাগছিল, তাই না? শৈলী চোখ নামিয়ে নীল। কিছু বলল না। এখন মুখ দিয়ে একটা শব্দ বের করা মানে সিংহের কাছে বিসর্জন দেয়া। শৈলীর নীরবতা যেন নিশানকে কথা বলার আরও সুযোগ করে দিল। বাজখাই গলায় আবারও চোয়াল শক্ত করে বলল, এমনিতে তো চেটাং চেটাং করে মুখ থেকে কথা বের হয়, আর কাজের সময় কি মুখে স্কচটেপ লাগানো থাকে? হাত উঠে না? চড় মারতে পারিসনি? শৈলী ঠোঁট উল্টে ছলছল নয়নে চেয়ে রইল নিশানের দিকে। এই লোক সব কিছু জেনেও এমন করছে। সে তো জানেই যে শৈলী নিশানের মা খাদিজা তালুকদারের উপর একটা কথা বললে তার গায়ে নির্মমভাবে হাত তোলা হবে। শৈলীর চোখের ভেতর জমে থাকা অশ্রুগুলো ঠিকঠাক বুঝতে পারছিল নিশান, কিন্তু তার মুখে কোনো নর্মতা এল না। বরং কণ্ঠটা আরও কঠিন হয়ে উঠল, আমি কি তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকব, আর তুই বসে বসে চোখের পানি ফেলবি? শৈলী এবার সত্যিই কষ্ট পেল। নিশান কি জানে না সে কতটা অসহায়? সে কি বোঝে না এখানে তার কোনো অধিকার নেই কথা বলার? নিশান কি ভুলে গেছে এই বাড়ির প্রতিটি দেয়ালে দেয়ালে শৈলীর নির্বাক বেঁচে থাকার ইতিহাস লেখা? শৈলী কিছুক্ষণ নিশ্চুপ থেকে গভীর শ্বাস নিল, তারপর ঠোঁট শক্ত করে ফিসফিস করল, আমি কিছু করিনি নিশান ভাই। নিশান এবার একদম কাছে এসে দাঁড়াল, এতটা কাছে যেন তার শ্বাস শৈলীর গালে লাগছে। গভীর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলল, এত পাতলা শাড়ি আর ছোট ব্লাউজ পরেছিস কেন? তড়িঘড়ি করে সাফাই গাইতে থাকল শৈলী। বিশ্বাস করুন নিশান ভাই, আমি পড়তে চাইনি, একদম চাইনি। বড়মা পড়তে বলেছিল, আর পড়তে চাইনি বলে পায়ে গি। বলতে বলতেই থেমে গেল শৈলী। পায়ে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেয়ার কথাটা বললে বাড়িতে আবার অশান্তি হবে। সবার ভালোর কথা ভেবে মুখে লাগাম টেনে মাথা নিচু করে ফেলল সে। নিশান থমকে গেল, তার চোয়াল শক্ত হল, ভ্রু কুঁচকে গেল। শৈলীর থেমে যাওয়া বাক্যটা দক্ষ মস্তিষ্ক ঠিকই ধরতে পারল। ধীরে ধীরে তার চোখ নামল শৈলীর পায়ের দিকে। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল নিশানের ভেতর। আঁচলের আড়ালে লুকিয়ে রাখা জায়গাটা সে স্পষ্ট দেখতে না পেলেও বুঝতে পারল। এইটুকু মেয়েটাকে ওরা আবারও এতটা নির্দয়ভাবে শাস্তি দিয়েছে, শুধু একটা শাড়ি না পরার জন্য? নিশানের কণ্ঠ নিচু হলেও গম্ভীর, রাগে ঠাসা। পা দেখা গু। শৈলী তড়িঘড়ি মাথা নাড়িয়ে পা পেছনে সরিয়ে নিল। না, লাগবে না নিশান ভাই, ভালো হয়ে গেছে গি। নিশান ঠোঁট চেপে ধরল। পায়ের অবস্থা না দেখলেও সে নিশ্চিত দাগ এখনো রয়ে গেছে। কণ্ঠের খাদ আরও নিচু করে আদেশ ছুড়ে বলল,
দেখাতে বলেছি। শৈলী এবার সত্যিই ভয় পেল। নিশানের চোখের আগুন সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সে জানে নিশান যদি রেগে যায় তবে এই বাড়িতে আরেকটা ঝড় উঠবে। তাই কাঁপতে কাঁপতে ধীরে ধীরে তার আঁচল সরিয়ে পায়ের পাতা সামনে করল। লালচে পোড়া দাগ এখনো স্পষ্ট, কিছু জায়গা কালচে হয়ে গেছে। নিশানের মুঠি শক্ত হল, এতটাই শক্ত যে চলাচল বন্ধ হয়ে গেল বলে মনে হল। ঠান্ডা গলায় বলল, কে করেছে? শৈলী মুখ তুলে তাকাল না। সে কি এখন গলা উঁচিয়ে নিশানকে বলবে যে তার মা করেছে এই কাজ? মা ছেলের মধ্যে এমনিতেই দ্বন্দ্ব, আর ঝামেলা বাড়াতে মোটেই ইচ্ছুক নয় সে। আস্তে করে শৈলী কণ্ঠ নামিয়ে বলল, কিছু হয়নি নিশান ভাই। নিশান এবার এতটাই রেগে গেল যে পাশের টেবিলে রাখা রঙিন ফুলদানিটা এক ঝটকায় ছুঁড়ে মারল দেয়ালে। চুরমার শব্দে শৈলী আতকে উঠল, শরীর কেঁপে উঠল তার। নিশান সামনে ঝুঁকে খুব নিচু স্বরে বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানেটা কি? 2 বছর ধরে এসব দেখছি, কিছু হয়নি, সব ঠিক আছে। এই কথাগুলো তোর ছোটবেলা থেকে শেখানো হয়েছে? মুখ বন্ধ রাখতে, কষ্ট গিলে ফেলতে? এখনো পারছিস? আমাকে নিজের মতো আহাম্মক ভাবিস? শৈলীর চোখে পানি জমে গেল। সে কিছু বলল না। নিশান গলা শক্ত করে বলল, আজ পা পুড়িয়েছে, কাল পুরো শরীরও জ্বালিয়ে দিতে পারে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সহ্য করবি? কে করেছে এটা? বড় মা। ফিসফিস করে বলা 2 শব্দটা মোটেই অচেনা ঠেকল না নিশানের কাছে। তবে নিজের মায়ের এমন নির্মম কর্মকাণ্ডে সে সত্যিই খুব বিরক্ত। শৈলীর প্রতি তার মায়ের কিসের ক্ষোভ বুঝতে পারে না নিশান। আবার কোনো এক অজানা কারণে খাদিজা তালুকদার এখন যে কোনো মূল্যে শৈলীর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই নিয়ে 2 বার নিশান শৈলীর বিয়ে ভাঙতে আসল। মাকে ভীষণভাবে শ্রদ্ধা করা নিশান খাদিজা তালুকদার এর উপর কোনো কথাও বলতে পারে না। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। একটা দীর্ঘ নীরবতা নেমে এল। নিশান তখনও দাঁড়িয়ে কঠিন চোখে শৈলীর দিকে তাকিয়ে আছে। আর শৈলী মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের পানি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। নিশান একটা দীর্ঘশ্বাস নিল, তারপর শান্ত গলায় বলল, আর কিছু করেছে? শৈলী দুদিকে মাথা নাড়ে। নিশান ধীর কণ্ঠে বলল, আমার কাছ থেকে কিছু লুকাস না শৈলী, কারণ তুই নিজেও জানিস, তুই না বললেও আমি সব কিছু বুঝতে পারি। শৈলীর বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। নিশান এখনও তার জন্য আগের মতোই আছে, সব অনুভূতি বুঝতে পারে। কিন্তু সে কি সত্যিই সব বুঝতে পারবে? যদি পারত তাহলে কি এভাবে শুধুই প্রশ্ন করত? শৈলীর বুকের মধ্যে একটা অদ্ভুত যন্ত্রণা বাজতে লাগল। এত বছর ধরে সে সহ্য করে এসেছে, মুখ বুজে থেকেছে, শুধু এই আশায় যে কেউ তার ব্যথা বোঝার চেষ্টা করবে না, প্রশ্ন করবে না। কিন্তু নিশান, সে এত সহজে হার মানবে না। শৈলী আস্তে করে চোখ তুলল। নিশান তখনও তাকিয়ে আছে, চোখের গভীরে একরকম হাহাকার নিয়ে। নিশান ভাই। শৈলীর গলাটা কেঁপে উঠল। আপনি তো জানেন আমি আপনাদের কাছে কেবল একটা বোঝা। বড়মা আমাকে কখনোই মেনে নেননি। আপনি বড়মাকে কিছু বলবেন না। নিশান ঠোঁট শক্ত করল, চোখের পলকও ফেল না। আমার কথার উত্তর দে শৈলী। আর কিছু করেছে? শৈলী নিঃশ্বাস ফেল, মাথা নিচু করে বলল, কিছু না। আমি অভ্যস্ত হয়ে গেছি। নিশানের মুখে হালকা হাসির মতো কিছু একটা ফুটল, তবে সেটা বিদ্রূপে ভরা। অভ্যস্ত হয়ে গেছিস? খুব ভালো। শৈলী তাড়াতাড়ি মাথা নাড়ল। নিশান এবার প্রথমবারের মতো শৈলীর হাত ধরে ফেল। তার শক্ত আঙুল শৈলীর কুঁচকে থাকা চুড়ির উপরে চেপে বসল। গভীর চোখে তাকিয়ে কঠিন স্বরে ছোট করে আদেশ ছুড়ে বলল, চল। বলেই নিশান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শৈলীকে টেনে নিয়ে যেতে থাকল বসার ঘরে। শৈলী হোঁচট খেতে খেতে নিজেকে সামলে নিল। কিন্তু কার চোখ নিশানের শক্ত হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে। শৈলীর নিঃশ্বাস আটকে আসছে। নিশানের শক্ত মুঠোয় তার হাত অসহায়ের মতো বন্দী হয়ে আছে, আর সে জানে এই মুহূর্তে কোনো প্রতিবাদ করলেও লাভ হবে না। নিশান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বসার ঘরে ঢুকতেই শৈলীর বুক ধক করে উঠল। বড়মা সোফায় বসে আছেন, পাশে কয়েকজন আত্মীয় স্বজনও আছেন। তাদের সামনে এভাবে টেনে আনা নিশান আসলে কি করতে চাইছে? খাদিজা তালুকদারের কপালে ভাঁজ পড়ল। এমনিতেই হঠাৎ করে তল্পিতল্পা গুটিয়ে পাত্রপক্ষের চলে যাওয়া নিয়ে তিনি বিরক্ত। কারণ তিনি জানেন তার একমাত্র ছেলে এই পাত্রপক্ষকে বিদায় করেছে।
নিজের ভালোবাসা ছেলের উপরও তিনি রাগ দেখাতে পারেন না বলেই চুপ হয়ে গেছেন। কিন্তু এখন আবার শৈলীর হাত ধরে টেনে সবার সামনে আনতে দেখে খাদিজা ভ্রু কুঁচকে বললেন, এভাবে ওকে টেনে আনছিস কেন নিশান? নিশান শৈলীর হাত ছেড়ে দিয়ে দুহাত বুকের কাছে বাঁধল, কঠোর কণ্ঠে বলল, একটা কথা জানার খুব ইচ্ছা করছে মা। শৈলীর পা তুমি কেন পুড়িয়ে দিয়েছ? এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আত্মীয়দের মুখে বিস্ময়, আর খাদিজা তালুকদারের চোখ রাগে চকচক করতে লাগল। এভাবে সবার সামনে যে তার ছেলে এই কথাটা উঠাবে তিনি ভাবতেই পারেননি। মেকি হেসে খাদিজা বললেন, এসব কি বলছিস তুই নিশান? এসব কথা কোথা থেকে শুনলি? কখনোই না গি। বলেই তিনি শৈলীকে ইশারায় ভয় দেখালেন। শৈলী আতঙ্কে নিশানের দিকে তাকাল। নিশান ভাই প্লিজ গু। কিন্তু নিশান একটুও থামল না। আমি নিজে দেখেছি মা। শৈলীর পায়ে ছ্যাঁকার দাগ। এই বাড়ির কেউ না জানুক, আমি জানি এটা কিভাবে হয়েছে। আমি তো চুপ করে থাকব না। আফটার অল আমি তোমরাই ছেলে গু। খাদিজা তালুকদার এবার দাঁড়িয়ে গেলেন। তোর কি ধারণা তুই আমার বিচার করবি? শৈলী আমারই সংসারে থাকে, আমার কথাই শুনবে গি। নিশান এবার ঠোঁট ভিজিয়ে বলতে থাকল, প্রথমত আমি তোমাকে বলেছিলাম এখন শৈলীর বিয়ে না দিতে, অথচ তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে পাত্রপক্ষ বাড়িতে এনেছিলে। এখনও শৈলীর এইচএসসির রেজাল্ট দেয়নি। ওকে ভার্সিটিতে পড়ানোর স্বপ্ন আছে বাবার। এই বয়সে তুমি কেন বিয়ে দিতে চাচ্ছ ওকে? আমি তো মানা করেছি। তুমি ইচ্ছে করে আমার অনুপস্থিতিতে এভাবে দুবার ওকে পাত্রপক্ষের সামনে বসিয়েছ। আজ বাবা, মাম্মি আর আমি ছিলাম না দেখেই তুমি এই কাজটা করলে। এটা কি ঠিক হলো মা? আমি তো তোমাকে আগেও বলেছিলাম সময় আসলে ওর বিয়ে হবে। খাদিজা তালুকদারের মুখে একটা কঠিন রাগের ছাপ ফুটে উঠল, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের হাসি টেনে বললেন, তুই তো অনেক কিছু বলিস নিশান, কিন্তু আমি জানি কার জন্য এত উতলা হয়ে আছিস। আমার কথা শোন বাবা। এই মেয়েকে আমি আর চালাতে পারব না। ওর বাপ মরার মতো বাড়ির এক কোণায় পড়ে আছে। মাটাকে তো আগেই মেরে ফেলেছে। এখন এই মেয়েকে চালানোর দায়িত্ব মোটেই আমাদের নয়। হ্যাঁ, হতে পারে ওর সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার টাকায় ওকে খাওয়াবো, পড়াবো গু। নিশান বাঁকা হেসে বলল, মা একটু ভুল হলো। শৈলী মোটেই তোমার টাকায় চলে না, ও বাবার টাকায় চলে। আর এ বাড়িতে আমাদের যেমন অধিকার আছে ওরও তেমনি অধিকার আছে। তুমি ছোট আব্বুকে নিয়ে কথা বলছো তাই তো? ভুলে যেও না এই বাড়িটা ছোট আব্বুর নামেই আছে। সেই হিসেবে শৈলীর পুরো অধিকার আছে এই বাড়িতে থাকার। তুমি ইচ্ছে করে ওকে এভাবে বাড়ি থেকে বিদায় করতে পারো না। ও প্রথম থেকেই তোমার টাকায় চলে না। খাদিজা তালুকদার মুখ কুঁচকালেন। না জানি তার ছেলের মাথায় কে এসব ঢুকিয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি শৈলীর দিকে চলে গেল। শৈলী এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এখনও মাথা নিচু। নিশানের হাতটা আঁকড়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু পারল না। নিশান এবার একধাপ সামনে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল, মা, ওর জীবন নিয়ে তুমি এভাবে খেলতে পারো না গি। খাদিজা তালুকদার এবার মুখ শক্ত করে ফেললেন। তুই যদি এতই দায়িত্ববান হোস তাহলে নিজের সংসার করে নে, শৈলীর জন্য এত ভাবতে হবে না গি। শৈলী এবার চোখ তুলে তাকাল নিশানের দিকে। নিশান কি সত্যিই কিছু করবে? নিশান গভীর নিঃশ্বাস ফেল, তারপর অনেকটাই ধীর গলায় বলল, সংসার? আমার নিজের সংসার করতে বলছো মা? তুমি কি সত্যিই জানো আমি কি চাই? খাদিজা তালুকদার এবার একটু থমকে গেলেন। নিশানের গলার স্বরে যে দ্বিতা, সেটা অচেনা নয়। নিশান এবার নিঃশ্বাস ফেলল, চোখে এক ধরনের অস্বাভাবিক প্রশান্তি ফুটে উঠল, যেন সে ঠিক এটাই আশা করেছিল। তারপর একদম ঠান্ডা গলায় বলল, শৈলী আর এই বাড়িতে থাকবে না মা গি। এই মেয়ে আর ইউ মেড আপনি আমার গালে আদর খেলেন, তাও আবার চোখ বাঁধা অবস্থায়। জানেন আমি কে? আপনাকে কি করতে পারি এখন এই মুহূর্তে? ছেলেটির দিকে তাকিয়ে মেয়েটি হতভম্ব হয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখ খুলে দেখতে পেল তার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, মুখে তার এক সমুদ্র রাগের আভা দেখা যাচ্ছে। কানগুলো রাগে লাল বর্ণ ধারণ করেছে। লোকটির রাগ দেখে মেয়েটি এবার ভয় লাগল মনে মনে, কিন্তু সেটা নিজের ভেতর রেখে জোরপূর্বক হাসি টেনে বলল, আসলে আমি সরি।
হোয়াট সামান্য সরি বললেই আপনি যদি মনে করে থাকেন আমি ক্ষমা করে দিব তাহলে ভুল ধারণা আপনার, এই রিহান চৌধুরী তেমন লোক না। আপনি যেমন মনে করছেন। আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি। আইনো এখন মন গড়া কাহিনী বলবেন আর আমি আপনার কাহিনী শুনে গলে যাব, বাট সেটা তো হতে দিতে পারি না, কি করা যায়? ইউরস নেম অধরা বিনতে সাবা। সো মিস অধরা আপনাকে আমি কি করতে পারি তার বদলে বলবেন। কি করবেন ভয়ে ভয়ে? কি করতে পারি অধরার কাছে আসতে আসতে। অধরা তো ভয়ে কুকড়ে যাওয়ার অবস্থা। হায়রে আল্লাহ, ছেলেটা আমার এত কাছে আসছে কেন? চোখ বন্ধ করে রিহান এবার অধরার একবারে কাছে গিয়ে নিজের গালের সাথে অধরার গালটা আলতো করে ছুঁড়ে দিল দৌড়। এদিকে অধরা রিহানের এমন কাণ্ডে বিস্মিত হয়ে রইল। এটা কি ছিল? কিছু না তো কি ছিল এটা? এসব ভাবতে ভাবতে চোখের পাতা দুটো মেলে দেখল তার সামনে কেউ নাই। অধরা তো এদিক ওদিক তাকিয়ে খুঁজছে লোকটিকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির ক্যাম্পাসে পা রাখতেই না রাখতেই কতগুলো মেয়ে অধরাকে ডাক দিল। মেয়েগুলোর ডাক অনুসরণ করে অধরা তাদের সামনে গেল। অধরাকে দেখে মেয়েগুলো নানা রকমের কথা বলতে থাকে। মেয়েদের ড্রেস দেখে তো অধরা মনে মনে বলতে থাকে, ছি, এগুলো কি পরছে? পাশে থাকা একটি মেয়ে বলে উঠল, হাই, আমি লুপা, তোমার নাম কি? জি, অধরা বিনতে সাবা। পাশে আরেকটি মেয়ে বলে উঠল, তা নতুন কোনো ইয়ারে আছো? আসলে অনার্স 1ম বর্ষে। তার পাশে থাকা একটি মেয়ে ঝাঝালো কণ্ঠে বলে উঠল, তাহলে আমাদের ছোট, তুমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, আমরা বুঝেছ আশা করি। জি আপু, এবার যাই আমি, বিরক্তি নিয়ে। দাঁড়াও, তুমি তো দেখি সিনিয়রদের সম্মান করতেও জানো না দেখছি। সরি আপু। ওকে ওকে, কাজের কথায় আসি। তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ? এই ক্যাম্পাসের সামনের গেট দিয়ে যেই ছেলে আগে প্রবেশ করবে তার গালে তোমাকে প্রথম কিস করতে হবে। এটা শুনে তো অধরা বাকরুদ্ধ হয়ে রইল। কি বলে এই মেয়ে? অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আপু, এটা কি বললেন? এটা তো ঠিক না, অন্য কাজ দেন প্লিজ আপু। না, এটাই করতে হবে তোমাকে, নয়তো ক্যাম্পাস থেকে বের করে দিব। আমাকে তো চিনো না, আমি হলাম ইশিতা খান। আরিয়ান খান ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র বোন আমি। সো বুঝতেই পারছো কি করতে পারি তোমাদের মতো মিডল ক্লাসের মেয়েদের সাথে। ঈশিতার কথাগুলো যেন অধরার কানে বিষের মতো বাজছে, কিন্তু কিছুই করার নেই তাকে যে উঁচু গলায় কথা বলা বারণ। তাই কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশিতা বলে উঠল, এই লুপা, উড়োনা দিয়ে ওর চোখ বেঁধে দে। তারপর লুপা এসে চোখ দুটো বেঁধে দেয়। তারপর অধরাকে ধরে গেটের কিছু দূর দাঁড় করিয়ে দেয়। তারপর অধরা আস্তে আস্তে সামনে দিকে যেতে থাকে। তখন একটি ছেলে ঢুকে, তরপর তো জানেনি। এবার গল্পে আসা যাক। অধরা হলো আমাদের গল্পের নায়িকা। পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় বাবা মারা যায়। একমাত্র আপন বলেছিলেন তার মা। কিছুদিন আগে মা তাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেন। অধরার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টাকার অভাবে মাকে ভালো চিকিৎসা করাতে পারেন নাই। গরিব ঘরের মেয়ে অধরা ছোটবেলা বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে চলে আসে ঢাকা শহরে। মা মানুষের বাসায় কাজ করে অধরার লেখাপড়ার খরচ বহন করেছিলেন, কিন্তু যখন অধরা আস্তে বড় হয় তখন মাকে সেসব কাজ থেকে বিরত রাখে, কয়েকটা টিউশনি করে সংসার চালায়। তারপর এই পরিণতি। রিহান হলেন আমাদের গল্পের নায়ক। রিফাত চৌধুরীর একমাত্র সন্তান, লম্বা 6 ফুটের কাছাকাছি, দেখতে যেমন সুদর্শন তেমন তার বডি ফিগার, ফর্সা গালো, খুঁচা খুঁচা দাড়ি, ঠোঁটগুলো গোলাপি রং ধারণ করা, ক্যাম্পাসের সব মেয়েদের ক্রাশ। পরিবার বলতে বাবা আর ছোট বোন নিয়েই তার পরিবার। মা নেই, ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবাই তাকে আর তার বোনকে মানুষ করেছেন। ক্লাসে ভেতর বসে আছে অধরা আর ভাবছে আজ ঘটে যাওয়া কাহিনী। এই দুনিয়ায় গরিবদের মানুষ তুচ্ছ ভাবে, যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিছুই নাই। বিশাল এই পৃথিবীতে বড্ড বেমানান লাগে নিজেকে। তার ভাবনার ছেদ পড়ে একটি মেয়ের কণ্ঠে। মেয়েটি তাকে হাই জানি পাশে বসতে বসতে বলল, আমি রেহানা, তোমার নাম কি? আমি অধরা। খুব সুন্দর নাম তো, তা আমাদের ক্লাসে নতুন মনে হচ্ছে। আজই জয়েন করেছি। তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি বলল। অধরা মেয়েটির কথা শুনে অবাক চোখে তাকালো। তাকানোরই কথা মেয়েটিকে দেখে তা বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। ধবধবে ফর্সা গায়ের রং, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কেমন যেন কুকরানো কোমর অবধি। এই মেয়ে এসে বলছে বন্ধু হতে। ভার্সিটিতে আসার পর কোনো মেয়েরাই অধরার সাথে কথা বলে নাই। সবাই তাকে মিডল ক্লাসের মেয়ে হিসাবে গণ্য করে, আর এই মেয়ে নিজে থেকে এসে বলল। ভাবার বিষয়, অধরার ভাবনা ভাঙে রেহানার হাতের তুড়িতে।
হ্যালো মিস অধরা, ইউ আর ওকে? হুম। তাহলে আমরা বন্ধু তো? আচ্ছা ঠিক আছে। রেহানা আর অধরা অনেকক্ষণ যাবত গল্প করছে। ভার্সিটির পাশে একটা বটগাছের নিচে বসে এতক্ষণ গল্প করে বুঝতে পারল মেয়েটা বেশ মিশুক সাবের, সহজেই কাউকে আপন করে নিতে জানে। তখন দূর থেকে লক্ষ্য করল ভার্সিটির গেট দিয়ে কতগুলো ছেলে আগমন করছে, তাদের মধ্যে একজনকে দেখে তো অধরা প্রাণ যায় যায় অবস্থা, কি করবে এখন? কিছু না ভেবেই রেহানা পেছনে গিয়ে পালাল। ছেলেটি আর কেউ না, রিহান। কলেজের সব মেয়েরা একের পর সিরিয়াল লাগাচ্ছে তাকে দেখার জন্য। ব্রাউন রঙের জ্যাকেট, নিচে কালো টি শার্ট, চুলগুলো স্পাইক করা, যা দারুণ লাগছে। মেয়েরা একের পর এক লাইন লাগাচ্ছে। রিহান সবাইকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকালো। যেখানে রেহানা দাঁড়িয়েছিল সেখানে একটা ছোট করে স্মাইল দিল রেহানাও, কিন্তু পেছনে অন্যজনকে দেখে থমকে যায়, তারপর আবার কি মনে করে সামনের দিকে হাঁটা ধরে। অধরা ভেবেছিল কিছু একটা বলবে। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়তে থাকে। কিন্তু তার ভাবনা মিথ্যা করে ছেলেটি চলে গেল। চোখ খুলে পেছনের দিকে তাকিয়ে রইল। রিহানের চলে যাওয়া দেখছে। হঠাৎ চোখ গেল মাথার উপরে। সেখানে রিহান একটা আঙ্গুল দুলালাতে দুলাতে যাচ্ছে। অধরা এবার ভয় করতে লাগল, হয়তো এটা তার কোনো ইঙ্গিত হতে পারে। বিয়ের 1 মাস পরের এক রাতে আমার চাচার শ্বশুর আমাকে ওইসবের প্রস্তাব দেয়। কি ধরনের প্রস্তাব বুঝতে পারছ তো? তখন বাড়িতে আমার স্বামী নেই। শ্বশুর বাবা অসুস্থ, ঘুমের ওষুধ নিয়ে ঘুমোচ্ছেন। এমন অবস্থায় কি করব ভেবে কুল পাচ্ছিলাম না। হাত পা কাঁপছিল ক্রমশ, মাথাটা ফেটে যাচ্ছিল। রাগে দুঃখে তাকে বলে উঠি, আপনার সাহস কি করে হয় এসব বলার? আমি আপনার মেয়ের বয়সী, সম্পর্কেও মেয়েই হই। নিজের মেয়েকে এমন প্রস্তাব দিতে পারবেন? চাচার চোখ দুটোতে লালসা পরিপূর্ণ। সে হেসে বলে, কিন্তু তুমি আমার মেয়ে নও। আমার গা কিরমির করে ওঠে। কোনমতে বলি, আপনার ধারণা আছে আপনি কি করছেন? পাগল হয়ে গেছেন? এখন এসব কথা আমি যদি বাবা আর ইফতিকে বলে দিই তখন আপনার কি হবে? তুমি কাউকে বলবে না আর রাজিও হবে গু? তার নির্ভীক কণ্ঠে আমি তখন সত্যিই ভয় পেয়ে গেলাম। তবু আমার আত্মহংবোধ সবকিছুর ঊর্ধ্বে। আমি শক্তগলায় বললাম, এর চেয়ে মৃত্যুতে স্বাচ্ছন্দ্যবোধ করব। তখন চাচা নিজের ফোন বের একটা ভিডিও প্লে করল। হাত পা জমে বরফ হয়ে এলো আমার। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। মস্তিষ্ক শূন্য তখন। কিছু ভাবতেও পারছিলাম না, কিছু বুঝতেও পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা টান দিয়ে বের করে এনেছে। এটুকু বলার পর থামল অরণি। প্রিয় বান্ধবী তাবাস্সুম বিস্মিত হয়ে বসে আছে। তার মাথায় আসছে না চাচা নামক এই প্রাণীটা এমন প্রস্তাব কি করে দেয়। তার উপর আবার অরণি শেষে এ কি বলল। তাবাস্সুম অধৈর্য হয়ে উঠল। কি করেছে? কি করেছে শুয়োরের বাচ্চাটা? অরণি দুটো দীর্ঘশ্বাস ফেলে বলল, তার ফোনে আমার গোসলের ভিডিও রেকর্ড করা ছিল। সে আমার ওয়াশরুমে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল গো। তাবাস্সুম অবাকের শীর্ষে উঠে দাঁড়াল, চোখ বড় বড় করে। দাঁতে দাঁত পিষে বলল, মানে? এটা কি ধরনের কাজ? এত জঘন্য, এত নোংরা? অরণি দুহাতের আজলায় মুখ চেপে নিল। বড় করে এক শ্বাস টেনে বলল, বুদ্ধি হবার পর থেকে কখনো নিজের মায়ের সামনেও কাপড় পরিবর্তন করিনি আমি, লজ্জায়, জড়তায়, অস্বস্তিতে। আর সেই আমার নগ্ন শরীরটা অন্য এক জানোয়ার তৃপ্তি ভরে দেখল। আমার বাঁচতে ঘৃণা হচ্ছে, শ্বাস নিতে অসহ্যকর লাগছে গু। তাবাস্সুম ওকে সান্ত্বনা দেবে কিভাবে ভেবে পাচ্ছে না। কি বলা যায়, কি করা যায় কিছুই বুঝতে পারছে না। তার নিজেরই সব এলোমেলো লাগছে। এমন পরিস্থিতি তার জীবনে কখনো আসেনি। এমন পরিস্থিতি আসবে এমনটাও কখনো মাথায় আসেনি, চিন্তা করেনি, ভাবেওনি। অরণির ফোনে কল এলো তখন। ইফতি কল করেছে। সে রিসিভ করতেই ওপাশ থেকে ইফতি বলল, কোথায় আছো অরু? ইফতির সাথে তার প্রেমের বিয়ে। মা মারা যাওয়ার পর যখন মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল অরণি, ইফতি দুহাতে আগলে নিয়েছিল তখনই। ছোট থেকেই কঠিন হৃদয়া, প্রতিবাদী বাঘিনী অরণি মায়ের চলে যাওয়ার পর কিভাবে যে এতটা ভঙ্গুর হয়ে পড়ল তার হিসেব মেলানো যায় না। তার কেবল কান্না পায়, একা একা লাগে। ইফতি যতক্ষণ আশেপাশে থাকে ততক্ষণই সে ভালো থাকে। ইফতির অবর্তমানে সে গভীরভাবে অনুধাবন করে পৃথিবীর সবচেয়ে অবলা নারী সে। অরণির কান্না পেয়ে গেল এখন। তবে সে কাঁদল না। গলার স্বরে স্বাভাবিকত্বের নাটকীয়তা রেখে বলল,
আমি তাবাস্সুমের বাসায় এসেছি, ইফতিগু। ওহ, আমি একটু আগেই বাসায় এলাম। তোমাকে পাচ্ছিলাম না বলে চিন্তা হচ্ছিল। ফিরবে কখন? এখনই ফিরব গু। আমি নিতে আসি তোমাকে। ওখানেই থাকো গু। আচ্ছা গি। দেখেছেন মিসেস ইফতেখার? আপনাকে ছাড়া নিজেকে আইসিইউতে শুয়ে শেষ নিঃশ্বাস গুনতে থাকা মৃত পথযাত্রী লাগে। বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় ডুকরে মারা পড়ে, অথচ বাঁচতে পারে না গি। হঠাৎ এ কথা? হঠাৎ? এই কয়টা দিন আমার কিভাবে কেটেছে ধারণা আছে তোমার? আজ বাড়ি ফেরো। শেকল দিয়ে বেঁধে রাখব নিজের সাথে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দেব না গি। অরণি অদ্ভুতভাবে স্বাভাবিক হয়ে উঠল। একটুক্ষণ আগে দমবন্ধকর অবস্থায় বসে কথা বলছিল, আর এখন উৎফুল্ল মনে চোখে ও ঠোঁটের কোণে একই সাথে হাসি খেলে যাচ্ছে। তাবাস্সুম দুটো বিষয় গভীর মনোযোগে লক্ষ্য করল। আর তারপর বিস্মিত হয়ে উঠল। পৃথিবীর বুকে যতটা অসহায় আমরা হই না কেন, কোনো এক কোণায় এমন একজন অবশ্যই আছে যার কাছে আমাদের শান্তি মেলে। অরণি বলল, আমি বের হয়ে মেইন রোড অবধি এগিয়ে আসি। তুমি আসো গু। ইফতি তৎক্ষণাৎ বলে উঠলে, একদম না। বাসাতেই থাকো। তুমি চোখ মাথায় তুলে হাঁটো গু। মাসখানেক আগে যখন মা মারা যাওয়ার শোকে অরণি পুরোদমে পাগল বনে গেছিল, অসচেতনভাবে রাস্তা চলাচলার কারণে ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। ইফতির ভয় হয় অরণিকে নিয়ে। তাকে আবারও আগের মতো শক্তসমর্থ তৈরি করতে কতই না চেষ্টা তার। অথচ মেয়েটার কিছুতেই কোনো লাভ হচ্ছে না। সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ইফতি যতটা পারে তাকে কাছে পিঠে রাখার চেষ্টা করে। ঘরে যতক্ষণ থাকে মেয়েটা, ততক্ষণ সে নিশ্চিন্ত মনে থাকতে পারে। বাইরে গেলেই তো শুরু হয় দুশ্চিন্তা। অথচ ইফতির ধারণার বাইরে রয়ে গেল এই বিষয়টা যে, তার ঘরও এখন তার প্রিয়তমা স্ত্রীর জন্য সুরক্ষিত নয়। অরণির শাশুড়ি নেই। নেই বলতে মারা গেছে এমন না। ওনার নাম ইরাবতী। ইরার সংসার আর ক্যারিয়ারের মধ্যে যখন গোলযোগপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছিল, তার স্বামী সাদেক সাহেব তাকে সহায়তা না করে উল্টো আরও কঠিন পরিস্থিতিতে এগিয়ে দেন। তাকে বলেন যে কোনো একটা বেছে নিতে। বড় অভিমানী মনে ইরা তখন ক্যারিয়ার বেছে ডিভোর্সি তকমাটা গায়ে নিয়েই নেন। সাদেক সাহেব তাকে যেতে দিলেও পুনরায় বিয়ের চিন্তা মাথায় আনেননি। একা হাতে মানুষ করেছেন ইফতিকে। সেই সাথে পরিবারে রয়েছেন তার আম্মা সফুরা বানু, ছোট ভাই সৌরভ, সৌরভের স্ত্রী আতিবা ও তাদের সপ্তাদশী কন্যা আরশিয়া। এই তো, এটাই পরিবার। এই পরিবারে এসে প্রথম অরণি একটু স্বাচ্ছন্দ্যে পেয়েছিল বটে। কিন্তু ধীরে ধীরে সব কেমন অদ্ভুত থেকে। সফুরা বানু নিজের অমন রাজপুত্রের মতো নাতির জন্য অরণির মতো অতি সাধারণ মেয়েকে নাতবউ হিসেবে মানতে নারাজ। তার যত সহায় সম্পত্তি রয়েছে সবের একচ্ছত্র আধিপত্য এই ইফতেখারের। তার বউ রাজকন্যার চেয়ে কম কিছু হবে এমন ভাবনা তিনি কখনো মাথায় আনেননি। অথচ কি থেকে কি হয়ে গেল? তার ধারণা নয়, বরঞ্চ বদ্ধবিশ্বাস এই যে মেয়েটা তার নাতিকে ফাঁসিয়েছে। রূপ তো নেই, পরিবার বলতেও কিছু নেই। তবে কি দিয়ে ফাঁসাল? আবার চাচা শ্বশুর সৌরভ, তার কোনা নজরের চাহনিও অরণিকে অস্বস্তিতে দুমড়ে মুচড়ে দিত। মায়ের শোকে তখনও অরণি পুরোদমে কাবু। এসব জটিল চিন্তা তাই মাথায় আসেনি। ওদিকে আতিবা আর আরশিয়ার সাথে তার সম্পর্ক ভালো বলা যায় কি না জানা নেই, তবে খারাপ যে মোটেও না, এই বিষয়টা শর্তের মেঘের মতো পরিষ্কার। ইফতি অরণিকে বাড়ি নিয়ে এলো। রুমে প্রবেশ করে সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করল তা হল, তুমি কি নিয়ে ডিস্টার্বড আমাকে বলো। অরণি সে কথা ইফতিকে কিভাবে বলবে? বলতে পারছে না। বলতে চাইলেও মুখ দিয়ে বেরোচ্ছে না। আলগোছে তাই লুকিয়ে নীল। নতমুখী হয়ে ধীরগলায় বলল, কিছু না, মাকে মনে পড়ছে গি। ইফতি এক হাতে অরণিকে জড়িয়ে নীল। মাথায় চুমু খেয়ে বলল, আমি আছি অরু। মনে পড়লে খুশি হও। তোমার মায়ের সাথে তোমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। কারো ভাগ্যে তো কিছুই থাকে না। এই ভেবে নিজেকে সান্ত্বনা দাও। অরণি ইফতির গায়ের ঘামের এই ভীষণ প্রিয় ও অভ্যস্ত ঘ্রাণ শুষে নিয়ে কান্নাভেজা গলায় বলল, লাইফ এতটা কমপ্লিকেটেড কেন? আমি তো এমনটা ভাবিনি গি। ইফতি অরণির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, লাইফ স্মুথলি এগোলে পানসে লাগত যে। সে শান্তির খোঁজ করল ইফতির বুকে। যা কিছু হচ্ছে হয়ে যাচ্ছে তা নিয়ে আবারও ভাবতে লাগল। এর মধ্যে যা ছুটে গেল তা হল ইফতিকে সব সত্য বলা।
আর এটা আপাতক্রমে অরণির জীবনের করা সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে সর্বপ্রথম হওয়ার সর্বোচ্চ সম্ভাবনাটাতেই স্থান নিল। বিকেল মেঘ ঘন হয়ে এলো, আকাশ ধীরে ধীরে তলিয়ে যেতে লাগল অন্ধকারের গহীনে। ছাদে একগাদা কাপড় রয়েছে। একপাশ থেকে কাপড় নামাচ্ছিল অরণি। এর মধ্যে শকুনি চোখজোড়া যে তার শরীর কিভাবে ছুঁয়ে দিচ্ছে মেয়েটা টেরই পেল না। বাতাসের শনশন আওয়াজে অকস্মাৎ ছাদের দরজাটা আটকে ফেলার শব্দও তার কানে এল না। আকাশ ধীরে ধীরে আরও গহীন হয়ে এল।